আসসালামু আলাইকুম। মাটিরাঙ্গা অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সবাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল। আর আমি আপনাদের সাথে আছি শারমিন সুলতানা, সহকারী শিক্ষক, মানিকছড়ি মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি পার্বত্য জেলা। আজ আমি এসেছি আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। বরাবরের মতো আমি তোমাদেরকে বাংলা বিষয়ের উপর একটি পাঠ নিয়ে আলোচনা করব। তো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে শিক্ষার্থীরা সবাই তোমরা বই খাতা কলম নিয়ে বসে পড়ো আমার লাইভ ক্লাসের সামনে। আমি তোমাদেরকে আজকে আবার একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে বন্ধুরা চলো আমরা পাঠে যাওয়ার আগে একটি গান শুনলে কেমন হয় বলো তো? চলো তাহলে আমি তোমাদেরকে একটি গান শোনাই, আমার সাথে তোমরাও গাইবে, ঠিক আছে? একটি দেশের গান দিয়ে আমরা আজকে শুরু করব। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জল শিরি নদী তীরে তোর খুশির কাকন যেন বাজে, কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে, তোর একতারা হাই করে বাউলা মাই সুরে সুরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আমরা সবাই দেশকে খুব ভালোবাসি, তাই না? আমাদের বাংলাদেশকে। আমাদের প্রিয় জন্মভূমি আমাদের বাংলাদেশ। তাহলে বন্ধুরা, গত পাঠে আমরা যা পড়েছিলাম তোমাদের কি মনে আছে? কত তারিখে পাকিস্তানিরা এদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল? কত তারিখে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং নানাভাবে তাদেরকে নির্যাতন করে, হত্যা করে? আমি জানি তোমরা পারবে। 1971 সালের 25শে মার্চ, 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং অনেক মানুষকে, অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিল। তাহলে প্রতি বছর আমরা 14ই ডিসেম্বর কি দিবস পালন করি বলতে পারবে? হ্যাঁ, প্রত্যেক বছর আমরা 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা পালন করি। কারণ অনেক বুদ্ধিজীবীদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীরা নির্মমভাবে হত্যা করেছিল। তাই আমরা প্রতি বছর 14ই ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। দুজন শহীদ সাংবাদিকের নাম বলতে পারবে বন্ধুরা? আমরা তো গত পাঠগুলোতে আলোচনা করেছি, তাই না? আমি জানি তোমরা পারবে। একজন হলেন শহীদ সাবের এবং আরেকজন হলেন মেহেরুন্নেসা, তাই না বন্ধুরা? শহীদ সাবের এবং মেহেরুন্নেসা দুইজন সাংবাদিক। তাহলে নিশ্চয় বুঝতে পারছো আমাদের আজকের পাঠ কি। আমাদের আজকের পাঠ হলো স্মরণীয় যারা চিরদিন। আজকের পাঠ 4, স্মরণীয় যারা চিরদিন। পাঠ 4, স্মরণীয় যারা চিরদিন। সবাই তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো আমাদের আজকের পাঠ স্মরণীয় যারা চিরদিন। স্মরণীয় যারা চিরদিন। আজকে আমরা আমাদের অনুশীলনীর 3 নাম্বার
নিয়ে আলোচনা করব। 3 নাম্বারটি আমি তোমাদেরকে পড়াবো। 3 নাম্বারে আমাদের প্রশ্ন উত্তর রয়েছে, বাকিগুলি আমাদের করা হয়ে গেছে। 1, 2, 1 নাম্বারের শব্দার্থগুলি আমরা পড়েছি, খালি খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি আমরা পড়েছি। তারপরে 4 বাম ডান পড়েছি, 5 ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিয়ে পড়েছি এবং 6 পড়েছি, 7 পড়িনি। 3 এবং 7 এই দুইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমরা পড়ব অনুশীলনী 3, অনুশীলনী 3, 7, অনুশীলনী 3, 7। ঠিক আছে বন্ধুরা, তাহলে সবাই তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো। অনুশীলনী 3 এবং 7 নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে সবাই পাঠ্য বইয়ের 48 পৃষ্ঠা খুলে ফেলো। বাংলা পাঠ্য বইয়ের দেখা যাচ্ছে কিনা, বাংলা পাঠ্য বইটির 48 পৃষ্ঠা সবাই খুলে ফেলো। দেখো 48 পৃষ্ঠায় কিছু 3 নাম্বারে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক থেকে ঝ পর্যন্ত, ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ঝ, ঝ পর্যন্ত আমাদের 9টা প্রশ্ন রয়েছে। তার মধ্য থেকে আজকে আমি তোমাদের সাথে 7টা প্রশ্ন তোমাদেরকে আমি পড়াবো এবং 2টি বাড়ির কাজ হিসেবে দিব। তাহলে বন্ধুরা সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বসো, যাতে প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলতে পারো। তারপরে বুঝে নিও, আমি তোমাদের জন্য প্রশ্নের উত্তরগুলো লিখে নিয়ে এসেছি। দেখা যাচ্ছে বন্ধুরা, এখানে দেখো তোমাদের জন্য আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো লিখে নিয়ে এসেছি। অনুশীলনী 3, হ্যাঁ, ক নাম্বারে কি বলেছে আমরা সবাই পড়ি। ক নাম্বার প্রশ্নটা হচ্ছে 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিল। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিল। আমি জানি তোমরা নিজেদের থেকেও লিখতে পারবে, তারপরও আমি তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি। তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং যদি পারো খাতায় তুলে ফেলো। ক 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, ব্যারাক ও আবাসিক এলাকায়। সেই সঙ্গে হত্যা করতে থাকে এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য ব্যক্তিদের। এই রাতেই হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনস্বী শিক্ষক এম মনিরুজ্জামান, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ডক্টর গোবিন্দচন্দ্র দেবকে। সংবাদপত্র অফিসগুলো পুড়িয়ে দেয় এবং সাংবাদিক শহীদ সাবের ও মেহেরুন্নেসাকে হত্যা করে। ঠিক আছে বন্ধুরা, সবাই ক নাম্বার প্রশ্নের উত্তরটি লিখে ফেলো। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, ব্যারাক ও আবাসিক এলাকায়। সেই সঙ্গে হত্যা করতে থাকে এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য ব্যক্তিদের। এ রাতেই হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনস্বী শিক্ষক এম মনিরুজ্জামান, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ডক্টর গোবিন্দচন্দ্র দেবকে। সংবাদপত্র অফিসগুলো পুড়িয়ে দেয় সাংবাদিক শহীদ সাবের ও মেহেরুন্নেসাকে হত্যা করে।
তাহলে বন্ধুরা সবাই তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখানে 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা কি কি করেছিল এদেশে। এদেশে পাকিস্তানি সেনারা গভীর রাতে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, ব্যারাক ও আবাসিক এলাকায়। সেই সঙ্গে হত্যা করতে থাকে এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য ব্যক্তিদের। এ রাতেই হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনস্বী শিক্ষক এম মনিরুজ্জামান, জ্যোতির্ময় গুহঠাকুরতা, ডক্টর গোবিন্দচন্দ্র দেবকে। সংবাদপত্র অফিসগুলো পুড়িয়ে দেয়। সাংবাদিক শহীদ সাবের ও মেহেরুন্নেসাকে হত্যা করে। সাংবাদিক আমরা পড়েছি, সাংবাদিক শহীদ সাবের ছিল সংবাদপত্র অফিসের ভিতরে ঘুমিয়েছিল। সে ঘুমন্ত অবস্থায় সাংবাদিক শহীদ সাবেরকে হত্যা করে এবং মেহেরুন্নেসাকে মাত্র 25 বছর বয়সে, তিনি কবি সাহিত্যিক ছিলেন, কবি সাংবাদিক ছিলেন, ওনাকে হত্যা করা হয় 1971 সালের 25শে মার্চে। তাহলে বন্ধুরা আমরা আশা করব আমি আশা করব তোমরা ক নাম্বারের উত্তর পারবে। এখন আমরা খ নাম্বারে যাব। খ নাম্বারের প্রশ্নটি কি ছিল? রাজাকার আলবদর কারা? তাদের কর্মকাণ্ড সম্পর্কে বলি ও লিখি। রাজাকার আলবদর কারা? তাদের কর্মকাণ্ড সম্পর্কে বলি ও লিখি। তাহলে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। খ, রাজাকার আলবদর 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা এদেশে নির্মম হত্যাযজ্ঞ চালায়। তারা এদেশের বরেণ্য ব্যক্তিদের হত্যা করার জন্য নীল নকশা তৈরি করে, আর সেই নীল নকশা বাস্তবায়নের জন্য এদেশেরই কিছু পাষণ্ড নরপশুকে দিয়ে গঠন করে রাজাকার ও আলবদর বাহিনী। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি রাজাকার ও আলবদর বাহিনী কারা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা এদেশে নির্মম হত্যাযজ্ঞ চালায়। তারা এদেশের বরেণ্য ব্যক্তিদের হত্যা করার জন্য নীল নকশা তৈরি করে, একটি নকশা তৈরি করে যাকে বলা হয়েছে নীল নকশা। আর সেই নীল নকশা বাস্তবায়নের জন্য এদেশেরই কিছু পাষণ্ড, এদেশেই কিছু মানুষ রয়েছে যারা খুবই পাষণ্ড নরপশু, তাদেরকে পাষণ্ড এবং নরপশু বলা হয়েছে, তাদেরকে দিয়ে গঠন করা হয় রাজাকার ও আলবদর বাহিনী। তাহলে আমরা বুঝতে পারছি রাজাকার ও আলবদর বাহিনী কারা, এবং তাদের কর্মকাণ্ডটা এখন আমাদেরকে জানতে হবে। তাদের কর্মকাণ্ড কি ছিল? পাকিস্তানি সেনাদের এদেশের রাস্তাঘাট চিনতে এবং এদেশের মানুষকে হত্যা করতে সাহায্য করত। রাজাকার আলবদররা পাকিস্তানিদের সাহায্য না করলে এ দেশের এত ক্ষতি করতে পারত না। দেশের সঙ্গে তারা বেইমানি করেছে। তাহলে বন্ধুরা তাদের কর্মকাণ্ড ছিল, পাকিস্তানি সেনারা তো এদেশের রাস্তাঘাট চিনত না, তাই না? প্রথম অবস্থায় তারা এদেশের রাস্তাঘাটগুলো চিনত না। তাহলে কি করত? ওরা রাস্তাঘাট চিনতে এবং এদেশের মানুষকে হত্যা করতে তাদেরকে সাহায্য করত। কারা? যারা পাষণ্ড নরপশু, এদেশের কিছু পাষণ্ড এবং নরপশু ছিল, যাদেরকে রাজাকার ও আলবদর বাহিনী যারা ছিল, তারা আলবদর বাহিনীর ছিল। তারা কি করত? পাকিস্তানি সেনাদের রাস্তাঘাট চিনতে সাহায্য করত এবং এদেশের মানুষকে হত্যা করতে সাহায্য করত। রাজাকার আলবদররা যদি পাকিস্তানিদের সাহায্য না করত তাহলে এদেশের এত বড় ক্ষতি হতো না। ঠিক আছে বন্ধুরা, যদি তারা সাহায্য না করত তাহলে এদেশের এত বড় ক্ষতি করতে পারতো না পাকিস্তানিরা। দেশের সঙ্গে তারা বেইমানি করেছে। কারা বেইমানি করেছে? যারা এদেশে থেকেই এদেশের মানুষের মানে পাকিস্তানিদেরকে সাহায্য করেছে, পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করেছে, তারাই এদেশের সাথে বেইমানি করেছে। তাহলে তাদেরকে কি বলা হয়েছে? বেইমান বলা হয়েছে, তাই না বন্ধুরা? তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্নে যাই। তোমরা সবাই গ নাম্বার প্রশ্নটি পড়ো। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কি আছে একটু দেখো বন্ধুরা।
লাগবে না। তাহলে আমরা আমাদের গ নাম্বারে কি আছে আমরা দেখি। কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান, তার সম্পর্কে বলি ও লিখি। তাহলে প্রথম গ নাম্বারের প্রশ্নটা হলো, কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান, তার সম্পর্কে বলি ও লিখি। তাহলে গ নাম্বারে আছে শহীদ বুদ্ধিজীবী ধীরেন্দ্রনাথ দত্তই প্রথম পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। তাহলে তিনি কে? ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্তই কি করে? পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। তিনি ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ এবং আইনজীবী। 1948 সালে তিনি প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। তাহলে 1948 সালে তিনি প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। 1971 সালে পাকিস্তানিরা 85 বছর বয়সের এই ব্যক্তিকে কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। তাহলে বন্ধুরা 1971 সালে তিনিও তাদের কাছ থেকে রেহাই পাননি। তিনি 85 বছর বয়স হয়েও তাকে কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়। ঠিক আছে বন্ধুরা, আমরা তাহলে প্রশ্নটি বুঝতে পেরেছি। এখানে বলেছে কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। তাহলে শহীদ বুদ্ধিজীবী হলেন ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। তিনি ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ এবং আইনজীবী। 1948 সালে তিনি প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। তাহলে তিনি ছিলেন একমাত্র প্রথম যিনি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। 1971 সালে পাকিস্তানিরা 85 বছর বয়সের এই ব্যক্তিকে কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আশা করব তোমরা পড়েছো, লিখেছো খাতায়। তারপরে ঘ নাম্বারে কি বলেছে আমরা ঘ নাম্বারটা একটু দেখি। সবাই ঘ নাম্বারটা দেখো। শহীদ সাবের কে ছিলেন? তিনি কিভাবে শহীদ হন? শহীদ সাবের কে ছিলেন? তিনি কিভাবে শহীদ হন? শহীদ সাবের ছিলেন প্রখ্যাত লেখক ও সাংবাদিক। তাহলে শহীদ সাবের কে ছিলেন? প্রখ্যাত লেখক এবং সাংবাদিক। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সেনারা সংবাদপত্র অফিসগুলোতে আগুন দেয়। ওই রাতে তারা দৈনিক সংবাদ অফিসেও আগুন দেয়। শহীদ সাবের ওই রাতে অফিসেই ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় তিনি আগুনে পুড়ে শহীদ হন। তাহলে বন্ধুরা আমরা জানি শহীদ সাবের কে ছিলেন। শহীদ সাবের ছিলেন প্রখ্যাত লেখক ও সাংবাদিক। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানিরা কি করে? সংবাদপত্র অফিসগুলোতে আগুন দেয়। বিভিন্ন প্রতিষ্ঠানে যেরকম আগুন দিয়ে পুড়িয়ে ফেলে, সেরকম সংবাদপত্র অফিসগুলোতেও আগুন দেয়। সেই সংবাদপত্র অফিসের মধ্যে একটি অফিস হচ্ছে দৈনিক সংবাদ, সেখানেও তারা আগুন দেয় এবং সেই অফিসেই ঘুমন্ত অবস্থায় ছিলেন শহীদ সাবের এবং তিনি আগুনে পুড়ে শহীদ হন। তাহলে আশা করছি তোমরা বুঝেছো। তারপরে নাম্বারে কি বলেছে আমরা দেখি। রণদা প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয়? রণদা প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয়? হ্যাঁ, রণদা প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয়? তাহলে আমরা দেখি, এদেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন রণদা প্রসাদ সাহা। তাহলে তিনি কি করতেন? এদেশের মানুষের মঙ্গল এবং কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন। দানশীলতার জন্য লোকে তাকে ডাকতো দানবীর বলে। তিনি দান করতেন বেশি, তাই লোকে তাকে দানবীর বলে ডাকতো। তিনি 1971 সালে পাকিস্তানিদের হাতে শহীদ হন। তাহলে তিনিও 1971 সালে পাকিস্তানিদের হাতে শহীদ হন। কে? রণদা প্রসাদ সাহা। তিনি কি করতেন? মানুষের মঙ্গল এবং কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন। দানশীলতার জন্য তাকে লোকে দানবীর বলে ডাকতো। তিনি 1971 সালে পাকিস্তানিদের হাতে শহীদ হন। তাহলে দেখো এরপরে একটা আমরা দেখি চ নাম্বার। চ নাম্বারে কি বলেছে দেখো বন্ধুরা। দুজন শহীদ সাংবাদিকের নাম বলি ও তারা কোথায় কিভাবে শহীদ হন সে সম্পর্কে
লিখি। তাহলে আমরা দুজন শহীদ সাংবাদিকের মধ্যে আমরা লিখতে পারি শহীদ সাবের এবং মেহেরুন্নেসা সম্পর্কে। শহীদ সাবের সম্পর্কে আমরা ঘ নাম্বারে দেখো পড়েছি শহীদ সাবের কে ছিলেন, তিনি কিভাবে শহীদ হন। ঠিক আছে বন্ধুরা, এখন দেখো ঘ নাম্বারে দেখো আমরা শহীদ সাবের আমরা এখান থেকে লিখব শহীদ সাবের এবং আমরা মেহেরুন্নেসা দুজন সাংবাদিক সম্পর্কে আমরা লিখব। তাহলে আমরা শহীদ সাবেরটা এখান থেকে লিখে ফেলব। শহীদ সাবের ছিলেন প্রখ্যাত লেখক ও সাংবাদিক। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা সংবাদপত্র অফিসগুলোতে আগুন দেয়। ওই রাতে তারা দৈনিক সংবাদ অফিসেও আগুন দেয়। শহীদ সাবের ওই রাতে অফিসেই ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় তিনি আগুনে পুড়ে শহীদ হন। তাহলে বন্ধুরা আমরা এটা বুঝেছি, এটা আমরা 6 নম্বরে শহীদ সাবের সম্পর্কে লিখতে পারি, উনি একজন সাংবাদিক। তারপরে আমরা আরেকজন সম্পর্কে লিখতে হবে, দুজনের কথা বলেছে, তাহলে আমরা আরেকজন মেহেরুন্নেসা সম্পর্কে লিখব। ওই রাতে মাত্র 25 বছর বয়সে শহীদ হন কবি সাংবাদিক মেহেরুন্নেসা। তাহলে লিখতে পারি মেহেরুন্নেসা ছিলেন একজন কবি সাংবাদিক। তিনি ওই রাতেই 25 বছর বয়সে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হন। ঠিক আছে, তাহলে আমরা 6 নম্বরের উত্তর পেয়েছি। এখন আমরা 6 নাম্বারটা দেখি। 6 নম্বরে কি বলেছে দেখো। 6 নম্বরে বলেছে আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব। আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব। তাহলে বন্ধুরা দেখো 6 নাম্বারটা আমি তোমাদেরকে বলছি কেন স্মরণ করব। বুদ্ধিজীবীরা জাতির বিবেক। বুদ্ধিজীবীরা হলো জাতির বিবেক। তারা দেশের সবচেয়ে মেধাবী, বরেণ্য ও আলোকিত মানুষ। তারা দেশের কল্যাণের জন্য তাদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগান। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন দীর্ঘ 9 মাস ধরে অন্যান্য বাঙালির সঙ্গে অনেক বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করে কারা? পাকিস্তানি হানাদার বাহিনীরা। বাঙালি জাতির মুক্তির জন্য তারা সারা জীবন চেষ্টা করেছেন এবং জীবন দিয়েছেন। তাই আমরা চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব। তাহলে আমি আরেকবার পড়ছি, তোমরা বুঝে নাও। বুদ্ধিজীবীরা হলো জাতির বিবেক। তারা দেশের সবচেয়ে মেধাবী, বরেণ্য ও আলোকিত মানুষ। তারা দেশের কল্যাণের জন্য তাদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগান। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন দীর্ঘ 9 মাস ধরে অন্যান্য বাঙালির সঙ্গে অনেক বুদ্ধিজীবীদেরকেও নির্মমভাবে হত্যা করে। বাঙালি জাতির মুক্তির জন্য তারা সারা জীবন চেষ্টা করেছেন এবং জীবন দিয়েছেন। তাই আমরা চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব। তাহলে বন্ধুরা আমরা 6টা প্রশ্ন শুনেছি, মনোযোগ দিয়ে লিখেছি খাতায়। আশা করছি তোমরা যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে লিখে এখন পড়িয়ে দিয়েছি সেগুলি তোমরা পারবে। তাহলে বন্ধুরা এখন আমি তোমাদেরকে নিজেদের থেকে একটি কাজ করতে বলবো। শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে 5টি বাক্য লিখো। এখন তোমরা আমাকে 5টি বাক্য বলতে পারবে। তাহলে বন্ধুরা তোমরা সবাই তোমাদের খাতায় লিখে ফেলো শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে 5টি বাক্য। আশা করছি তোমরা পারবে। শহীদ বুদ্ধিজীবী আমরা যে পাঠটি পড়েছি, আমাদের সেই পাঠটি নাম হলো স্মরণীয় যারা চিরদিন। শহীদ বুদ্ধিজীবীদেরকে নিয়েই আমরা আমাদের পাঠ পড়েছি। আশা করছি তোমরা এই কয়দিনে শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে জেনেছো, বুঝেছো, লিখতে পারবে। তাহলে বন্ধুরা আমি জানি তোমরা পারবে শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে 5টি বাক্য। তারপরও আমি তোমাদেরকে একটু সাহায্য করছি, তোমাদেরকে বলে দিচ্ছি শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে 5টি বাক্য। এখানে তোমাদের অনুশীলনীর 7 নম্বরে আছে শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি লিখি। এটা তুমি তোমার নিজের থেকে লিখবে। তারপর আমি তোমাকে আমার অনুভূতিটা বলে দিচ্ছি তোমাদেরকে। শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি। বুদ্ধিজীবীরা একটি জাতির বিবেক। তারা তাদের জ্ঞান, বিজ্ঞান ও দর্শন, চিন্তা এবং কর্ম দিয়ে এদেশের কল্যাণ সাধন করে। পাকিস্তানি সৈন্যরা 1971 সালে 25শে মার্চ থেকে শুরু করে বাঙালি বুদ্ধিজীবী হত্যা শুরু করে এবং সেটা চলে 9 মাস পর্যন্ত। ঠিক আছে, তাদের মধ্যে ছিল যারা যে সকল বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছেন তাদের মধ্যে ছিল জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, সেলিনা পারভিন, শহীদুল্লাহ কায়সারের মতো আরও অনেক অনেক গুণীজন। ঠিক আছে,
বিশেষ করে 1971 সালে 14ই ডিসেম্বর পাকিস্তানি সৈন্যরা হত্যা করে বহু বাঙালি বুদ্ধিজীবীকে, যারা বেঁচে থাকলে এদেশের মানুষের অশেষ উপকার হতো। তাহলে বন্ধুরা, এই কারণে আমরা কি করি, প্রত্যেক বছর 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা পালন করি। শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা পালন করে থাকি। মুক্তিযুদ্ধের সময় শহীদ হওয়া বুদ্ধিজীবীরা হলেন আমাদের গর্ব। ঠিক আছে, তোমরা তাহলে আশা করছি তোমরাও লিখতে পারবে। তাহলে বন্ধুরা, এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়ির কাজটি খাতায় লিখে ফেলো। বাড়ির কাজ, কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়, কেন? কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়? দিবস হিসেবে পালন করা হয়, কেন? তাহলে বন্ধুরা, কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়, কেন? তারপরে হচ্ছে পালন করা হয় কেন। তারপরে প্রশ্নটা হচ্ছে, আমরা কিভাবে শহীদদের ঋণ শোধ করতে পারি? 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 তাহলে আমাদের এই দুইটি বাড়ির কাজ তোমাদের জন্য থাকলো। কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় এবং আমরা কিভাবে শহীদদের ঋণ শোধ করতে পারি। তাহলে বন্ধুরা, প্রত্যেকবারের মতো আমি তোমাদেরকে একটি ওয়ান ডে ওয়ান ওয়ার্ড দিচ্ছি, তোমরা ওয়ান ডে ওয়ান ওয়ার্ডটিও খাতায় লিখে ফেলো। এক্সপেরিমেন্ট, আমার সাথে সাথে সবাই বলো, এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট। সবাই ওয়ান ডে ওয়ান ওয়ার্ডটি অবশ্যই ওয়ান ডে ওয়ান ওয়ার্ডের খাতায় লিখে ফেলবে, তুলে ফেলবে। এক্সপেরিমেন্ট অর্থ পরীক্ষা নিরীক্ষা। পরীক্ষা নিরীক্ষা। পরীক্ষা নিরীক্ষা, এক্সপেরিমেন্ট অর্থ পরীক্ষা নিরীক্ষা। তাহলে বন্ধুরা, আমি আশা করব তোমরা বাড়ির প্রশ্ন দুইটা লিখেছ। আমাদের পাঠ্য বইয়ের বর্গীয় জ এবং ঝ নাম্বার এই দুইটা প্রশ্নই আমি তোমাদেরকে দিয়েছি। 48 পৃষ্ঠার বর্গীয় জ এবং ঝ নাম্বার এই দুইটা প্রশ্নই আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিয়েছি। তাহলে বন্ধুরা, আশা করছি তোমরা বাড়ির কাজ দুটি অবশ্যই করবে এবং ওয়ান ডে ওয়ান ওয়ার্ডটি এক্সপেরিমেন্ট অর্থ পরীক্ষা নিরীক্ষা এটি আজকে শিখে ফেলবে। ও এক্সপেরিমেন্ট অর্থ পরীক্ষা নিরীক্ষা এবং খাতায় লিখে ফেলবে। তাহলে বন্ধুরা, আজকে আমরা পড়েছি
অনুশীলনীর 3 নাম্বারটা আমরা 3 নাম্বারের 7টা প্রশ্ন আমরা আজকে পড়েছি এবং শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি লিখি 7 নাম্বারটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তারপরে 2টি বাড়ির কাজ দিয়েছি এবং একটি ওয়ান ডে ওয়ান ওয়ার্ড দিয়েছি। তাহলে আমি আশা করব তোমরা অবশ্যই বাড়িতে থেকে বাড়ির কাজগুলো করবে, বাবা মায়ের কথা শুনবে, যতদিন না পর্যন্ত বিদ্যালয় খুলে ততদিন বাড়িতে মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, আর অনলাইনে ক্লাসগুলো অবশ্যই দেখবে। আর বাড়ির কাজগুলো করে যদি পারো আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে, তা না হলে তোমরা তোমাদের বিদ্যালয় খুললে ক্লাস টিচারকে দেখাবে। তাহলে বন্ধুরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।